আবারও এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের অভিযান চলছে। তারা মূলত দাঁড়িয়ে রয়েছে কতক্ষণে এসএসসি চেয়ারপারসন তিনি আসবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন এবং মূল বিষয়ের ওপর আবারও কথা হবে যে কবে থেকে তারা সঠিকভাবে যোগ্য অযোগ্য বাছাই করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে ওএমআর শিটের মিরর কপি জমা দিতে পারবে। এদিকে যেমন নজর থাকবে তার সঙ্গে সঙ্গে আরও একটি দিকে নজর রাখতে হবে, তা হলো শালবনীতে ইতিমধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্র এর উদযাপন হবে এবং তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছিলেন এবং ইনঅগ্রেশন করেছেন এবং সেখান থেকে ঠিক কোন কোন তথ্য বেরিয়ে আসে আগামী 1 ঘন্টায় আপনাদের সামনে সেই বিষয়গুলো নিয়েই ইঙ্গিত দেব। আমরা রয়েছি অঞ্জল আপনাদের সঙ্গে টিভি বাংলার পর্দা। এই মুহূর্তে ঘড়িকাটা 4:57। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী কুনামি। মূল বিষয় এসএসসি এবং শালবনীতে তাপবিদ্যুৎ কেন্দ্র। কুনামি, একেবারে প্রথমে আমরা নজর রাখবো এসএসসি মামলার দিকে। এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ কার্যকর করতে কেন এত দেরি হচ্ছে, এই প্রশ্ন তুলে কিন্তু এই প্রশ্নের জবাব চাইলো আদালত অবমাননা মামলায় রাজ্য এবং পর্ষদের কাছে। এসএসসি চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যেসব নির্দেশ দেওয়া হয়েছিল সেই সব নির্দেশ কার্যকর করতে কেন এত দেরি হচ্ছে, এমনটাই কলকাতা হাইকোর্ট প্রশ্ন রেখেছে রাজ্য এবং পর্ষদের কাছে। এবং তার সাথে সাথে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যোগ্য ও অযোগ্যদের যে তালিকা সেই তালিকা প্রকাশ করতে কেন এত দেরি হচ্ছে। আগামী বুধবার পরবর্তী শুনানিতে সেই সমস্ত প্রশ্নের উত্তর মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি এবং সিবিআইকে আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। এসএসসি চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে কেন এত দেরি হচ্ছে, আদালত অবমাননা মামলায় রাজ্য ও পর্ষদের থেকে সেই জবাব চাইল হাইকোর্ট। এবং এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভ রয়েছেন আমাদের প্রতিনিধি কলকাতা থেকে রিমিক মাঝি। রিমিক, প্রথমেই যেটা জানতে চাইব, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রাজ্য এবং পর্ষদকে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে কেন এত দেরি হচ্ছে এ বিষয়ে প্রশ্ন রাখা হয়েছে। মূলত কোন কোন নির্দেশ কার্যকর করতে রাজ্য এবং পর্ষদ দেরি করছে, কি জানা যাচ্ছে? দেখো কুনাবি, সকলের মনে থাকবে যে গত 3 তারিখ, এপ্রিল মাসের 3 তারিখ সুপ্রিম কোর্ট যখন এই 2016 এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যে রায় দিয়েছিল তাতে এই যে 25,752 জনের চাকরি বাতিল অর্থাৎ গোটা প্যানেল বাতিল করে যেমন করেছিল, পাশাপাশি নির্দেশ দিয়েছিল যে গত বছর অর্থাৎ 2024 সালের 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল যে যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে তাদেরকে বেতন ফেরত দিতে হবে, সমস্ত পরীক্ষার্থীর ওএমআর সিট প্রকাশ করতে হবে, ওয়েবসাইটে দিতে হবে। এই একদম স্পেসিফিক ভাবে কিন্তু সুপ্রিম কোর্ট এই নির্দেশগুলো কিন্তু দিয়েছিল চাকরি বাতিলের সঙ্গে সঙ্গে। কিন্তু আজকে প্রায় 3 তারিখে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, আজকে হচ্ছে 21 তারিখ, প্রায় 17-18 2 সপ্তাহের উপর কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত না পর্ষদ না কমিশন কেউ এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের এই নির্দেশ কিন্তু কার্যকর বা ইমপ্লিমেন্ট করেনি। সেখানেই অভিযোগ উঠছে যে সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরও যারা অযোগ্য তাদের নাম এখনো বেতন তালিকায় রয়েছে, কেন রয়েছে, এবং যে সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছিল যে 2016 যে এসএসসি পরীক্ষা হয়েছিল তার ওয়েবসাইটে আপলোড করতে হবে, প্রকাশ করতে হবে, এবং যোগ্য অযোগ্যদের তালিকা তো দিতে পারেইনি। কিন্তু এই নির্দেশগুলো কিন্তু না ওএমআর সিট আপলোড করা হয়েছে, না যারা চিহ্নিত টেন্টেড অর্থাৎ চিহ্নিত দাগি বা অযোগ্য তাদের নাম এখনো বেতন তালিকা থেকে বাদ দেওয়া হয়নি, বেতন তালিকায় রয়েছে, তারা বাইরে পাবেন। যদিও সুপ্রিম কোর্ট কিন্তু দুদিন আগেও কিন্তু আবার যখন পর্ষদ সুপ্রিম কোর্টে গিয়েছিল তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ কিন্তু পরিষ্কার নির্দেশ দিয়েছিল যে যারা অযোগ্য তাদের চাকরি বহাল কোনো মতেই থাকবে না, কিন্তু যাদেরকে বাছাই করা যায়নি তারা কিন্তু আগামী 31শে ডিসেম্বর অব্দি স্কুলে যেতে পারবেন, পড়াতে পারবেন, তারা বেতন পাবেন। কিন্তু পরিষ্কার নির্দেশ ছিল 2024 সালের 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং এই গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের পরিষ্কার নির্দেশ ছিল যারা টেন্টেড, যারা চিহ্নিত দাগি বা চিহ্নিত অযোগ্য তাদের কোনো মতেই চাকরিতে ফেরানো যাবে না, তাদের চাকরি বাতিল হবে। এবং তাদের যে কলকাতা হাইকোর্টের যে পূর্ববর্তী নির্দেশ ছিল 2024 সালের 22শে এপ্রিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের, সেই নির্দেশ অর্থাৎ অযোগ্যদের যারা অযোগ্য বলে চিহ্নিত ইতিমধ্যে হয়েছে তাদেরকে বেতন ফেরত দিতে হবে।
সেই নির্দেশ কিন্তু এই দুটো নির্দেশের একটাও কিন্তু এখনো পর্যন্ত কার্যকর হয়নি। এই অভিযোগে আদালত অবমাননার পর্ষদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। আজকে বিচারপতি দেবাংশু বসাক, সেই বিচারপতি দেবাংশু বসাক যিনি গত বছর এই প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিলেন, কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর ডিভিশন বেঞ্চে আজকে সেই আদালত অবমাননার শুনানি হয়। সেখানে পরিষ্কার আজকে কিন্তু বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে যে কেন সুপ্রিম কোর্টের নির্দেশ এখনো কার্যকর করা হলো না, কেন যারা চিহ্নিত অযোগ্য বা চিহ্নিত টেন্টেড তাদের নাম কেন এখনো বেতন তালিকা থেকে বাদ দেওয়া হলো না, এবং কেন এখনো পর্যন্ত ওএমআর সিট আপলোড করা হলো না, প্রকাশ করা হলো না, তা কেন এত দেরি, সেই জবাব কিন্তু প্রশ্ন কিন্তু আজকে তুলল কলকাতা হাইকোর্টের বিচারপতি বসাকের ডিভিশন নেই। এবং একদিন সময় দিয়েছে পর্ষদকে এবং কমিশনকে, এই একদিনের মধ্যে তাদের উত্তর দিতে হবে যে সুপ্রিম কোর্ট আজকে 18 থেকে 20 দিন আগে এই নির্দেশ দেওয়ার পরও কেন এখনো পর্যন্ত কমিশন বা পর্ষদ সেই নির্দেশ কার্যকর করেনি, তার জবাব কিন্তু পর্ষদকে এবং কমিশনকে দিতে হবে। আগামী একদিন হাতে তাদের সময় দিয়েছে, আগামী বুধবার দিন মামলা রয়েছে, শুনানি রয়েছে, সেই দিন কিন্তু পর্ষদ এবং কমিশনকে কিন্তু এই উত্তর দিতে হবে যে কেন তারা সুপ্রিম কোর্টের এই নির্দেশগুলো তারা কার্যকর করেনি। পাশাপাশি এটাও বলবো আজকে সিবিআই কেও কিন্তু সিবিআই এর ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে কলকাতা হাইকোর্টে, সিবিআই এর তদন্ত নিয়েও প্রশ্ন উঠেছে। সিবিআই ও কেন সুপ্রিম কোর্ট এবং ডিভিশন বেঞ্চের যে নির্দেশ ছিল যে যারা চিহ্নিত টেন্টে অর্থাৎ যারা চিহ্নিত অযোগ্য তাদেরকে প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, এবং তাদের হেফাজতে নিয়ে তারা কিভাবে চাকরি পেয়েছে, তাদেরকে কত টাকা ঘুষ দিয়ে তারা চাকরি পেয়েছে সেই তদন্ত তারা করবে। কিন্তু এখনো পর্যন্ত এই কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে কিন্তু বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তারপরও এতদিন হয়ে যাওয়ার পরও কেন সিবিআই এখনো পর্যন্ত চিহ্নিত অযোগ্যদের হেফাজতে নিয়ে এই জিজ্ঞাসাবাদ করবে না যে তারা কাকে কোথা কিভাবে চাকরি পেয়েছে, তারা কাদেরকে কত টাকা ঘুষ দিয়েছে, সেটা কেন এখনো সেই অযোগ্য প্রার্থীদেরকে চাকরিহারাদেরকে অযোগ্য প্রার্থীদেরকে হেফাজতে নিয়ে সিবিআই জিজ্ঞাসা করলো না, সেই প্রশ্ন আজকে কলকাতা হাইকোর্ট তুলেছে। এবং তাদেরকেও একদিন সময় দিয়েছে সিবিআই কে যে তাদেরকেও এই জবাব দিতে হবে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ ছিল, যে নির্দেশ বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট, অর্থাৎ অযোগ্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা, তারা কিভাবে তারা চাকরি পেয়েছে, কাদেরকে কত টাকা দিয়ে চাকরি পেয়েছে, সেটা সেই তদন্তের জন্য কেন এখনো পর্যন্ত অযোগ্যদের হেফাজতে দিয়ে সিবিআই জিজ্ঞাসা করবে না, তার উত্তরও কিন্তু চেয়েছে হাইকোর্ট। এবং আগামী বুধবার দিনকে কিন্তু সেই উত্তর সিবিআই কেও দিতে হবে। পরিষ্কার কিন্তু নির্দেশ দিয়েছে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ, এবং যেটা পরিষ্কার খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আজকে বিচারপতি বসাক যে যদি অযোগ্যরা এখনো বেতন পান তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। এবং আদালতের পর্যবেক্ষণ যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কিছু কিছু নির্দেশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট, কিন্তু যে নির্দেশগুলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশগুলো সুপ্রিম কোর্ট অপরিবর্তিত রেখেছে, যেমন হচ্ছে এই অযোগ্যদের বেতন ফেরত দেওয়া, যেমন হচ্ছে ওয়েমার সিট প্রকাশ করা, যেমন হচ্ছে অযোগ্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা তারা কিভাবে তাদেরকে কত টাকা দিয়ে চাকরি পেয়েছে, এই নির্দেশগুলো ক্ষেত্রে কিন্তু কেন এত দেরি হচ্ছে সেই প্রশ্ন কিন্তু আজকে পরিষ্কার স্পেসিফিক ভাবে কলকাতা হাইকোর্ট তুলেছে। একেবারেই তাই রিমিক, একটি বিষয় সত্যি বলতেই হচ্ছে যে এতটা ডিটেল অ্যানালিসিস যারা দর্শকরা এই মুহূর্তে শুনছেন, প্রতিদিন ঠিক বিকেল 4:57 চলে আসেন আপনারা ট্রাইব টিভি বাংলায়, ইঙ্গিতে ঠিক কি ইঙ্গিত দিতে যাচ্ছি আমরা, আমাদের সহকর্মী রিমিক ক্রমাগত আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছে, আর ঠিক সে জায়গা থেকে প্রত্যেকটি বিষয়ের নির্ভরযোগ্যতা কতটা আপনারাও এতদিনে বুঝে গিয়েছেন, তার কারণ প্রত্যেকটি বিষয়ের ডিটেল অ্যানালিসিস করেন আমাদের সহকর্মী রিমিক। আমি আরও একটা বিষয় শুধু একটু তোমার থেকে জানার চেষ্টা করব যে আজ ঠিক সন্ধ্যে 6টার সময় এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক রয়েছে এবং সেখানে এসএসসি ভবনের সামনে লাখো লাখো, আমি বলছি অনেক সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে যারা চাকরি হারা তারাও বসে রয়েছেন শুধুমাত্র দেখার জন্য ঠিক কি উঠে আসে এই বৈঠক থেকে। প্রশ্ন হচ্ছে এতটা আশা হতো রিমিক, তারা সত্যি কি কোনো আশার আলো দেখা যেতে পারে, সে বিষয়ে কোনো খবর রয়েছে? এখন অঞ্জন জানি না কতটা আশার আলো কেউ দেখছে কিনা, তো আমরা এতদিন যে কার্যক্রম যে ঘটনাক্রম তাতে কিন্তু আমি অন্তত কিন্তু যা দীর্ঘদিন ধরে এই মামলা একদম খুব কাছ থেকে দেখেছি, বিষয়টা কাছ থেকে দেখেছি, আমি অন্তত কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। আরে
সুপ্রিম কোর্টের নির্দেশ, তুমি চিন্তা করো অর্জুন, যে আজকে 2021-22 সাল থেকে এই মামলা কলকাতা হাইকোর্টে চলেছে। সিঙ্গেল বেঞ্চ বিচারপতি, তৎকালীন বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে। তারপরে সেই মামলা চ্যালেঞ্জ করে রাজ্য বা পর্ষদ ডিভিশন বেঞ্চে না গিয়ে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট সেই মামলা হাইকোর্টে পাঠায়, ডেডলাইন দিয়ে যে 6 মাসের মধ্যে শুনানি করে রায় দিতে হবে। বিচারপতি দেবাংশু বসারের ডিভিশন বেঞ্চে শুনানি হয়, রায় দেয় গত বছরের 22শে এপ্রিল। তারপর আবার সেই ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কমিশন, পর্ষদ। সুপ্রিম কোর্ট গত 3 তারিখে রায় দিয়েছে। কিন্তু এই এত দীর্ঘ সময়ের মধ্যেও কোথাও যেন কমিশন বা পর্ষদের একটা সদিচ্ছার অভাব রয়েছে। আবারও এই কথাটা বলছি, প্রাক্তন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার DY চন্দ্রচূড়ের সেই বিখ্যাত উক্তি যে জাল মে কুছ কালা হে। না হলে এই 3-4 বছর ধরে এখনো পর্যন্ত যারা যোগ্য অযোগ্যদের তালিকা বার করতে পারল না, যারা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে যে পর্ষদ এবং কমিশন বারবার বললো, হলফনামা দিয়ে বললো যে তাদের কাছে ওএমআর সিট নেই, তাহলে আজকে কি করে পর্ষদ আশ্বাস দিচ্ছে যে তারা যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করবে? আমি জানি না এই যোগ্য অযোগ্যদের তালিকা কোথা থেকে প্রকাশ করা হবে। শুধু তালিকা প্রকাশ করলে হবে না অঞ্জন, একদম একদম ঠিক রিমিক। এখানেও তো একটা দ্বন্দ্ব থেকে যাবে যে সত্যিই যদি যাদের কাছে ওএমআর শিট তারা মিরর কপি দেখাতে পারছেন না, ওএমআর এর মিরর কপি নাকি উড়িষ্যায় পৌঁছে যাচ্ছে কোনো এক ছাপাখানায়। আমি প্রশ্ন করতে চাইছি সরাসরি এই বিষয় নিয়ে সাধারণ দর্শকদের হয়েছে, সত্যিই তো তাই যে যোগ্য অযোগ্যদের তালিকা যদি এখন হঠাৎ করে এসএসসি বের করে, ঠিক কোন প্যারামিটারে বের করবেন? এবং শুধু তাই নয়, যেসব যোগ্য বা অযোগ্যদের তালিকা সেখানে বের করা হবে সেটাই বা কতটা অথেন্টিক, সেটা নিয়েও তো প্রশ্ন উঠবে। একদম অঞ্জন, একদম সুপ্রিম কোর্টের এখানে কিন্তু পরিষ্কার ডিরেকশন আছে, যে সেই কারণেই কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট দুজনেই কিন্তু একটা পরিষ্কার তাদের অর্ডারে বলেছে যে ওএমআর সিট কিন্তু আপলোড করতে হবে, ওএমআর সিট প্রকাশ করতে হবে। অর্থাৎ আমার ইচ্ছা হলে এতদিন পর আমি চাপে পড়ে আমি এই কিছু জনের অযোগ্যদের নাম দিয়ে একটা অযোগ্যদের তালিকা আর বাকিদের যোগ্যদের নাম দিয়ে তালিকা প্রকাশ করে দিলে এই দায় সারা কাজ কিন্তু ধোপে টিকবে না আদালতে। আদালতে কিন্তু পরিষ্কার সেই নির্দেশ সেই কারণে দেওয়া আছে যে ওএমআর সিট অর্থাৎ উত্তরপত্র প্রকাশ করতে হবে। তাহলে উত্তরপত্র যদি সামনে আসে তাহলে কিন্তু এই তুমি যে অথেন্টিকেশনের কথা বলছো, যে বিশ্বাসযোগ্যতার কথা বলছো, যদি পর্ষদ আজকে তর্কের খাতিরে ধরেও নি যে একটা যোগ্যদের এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করলো, সেই তালিকার বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা তখনই তৈরি হবে যখন পর্ষদ বা কমিশন কিন্তু ওই পরীক্ষার্থীদের, ওই 22 লক্ষ পরীক্ষার্থীদের ওএমআর সিট আপলোড করবে, তাদের ওয়েবসাইটে প্রকাশ্যে আনবে ওএমআর সিট। তাহলেই কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হবে। তাহলেই কিন্তু যদি আজকে পর্ষদ এই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করে, তাহলে কিন্তু যদি ওএমআর সিট প্রকাশ করে, তাহলেই কিন্তু সেই তালিকার বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা সাধারণ চাকরিহারাদের কাছে থাকবে, সাধারণ মানুষের কাছে থাকবে এবং অবশ্যই আদালতের কাছে সেই গ্রহণযোগ্যতা আসবে। কিন্তু তুমি দেখো যে গত 3রা এপ্রিল এই রায়ের পর কিন্তু পর্ষদ বলেছিলেন, শিক্ষামন্ত্রী বলেছিলেন যে তারা রিভিউ পিটিশন করবে। আজকে 18 দিন হয়ে গেছে, সেই তালিকা কিন্তু প্রকাশ করতে পারেনি পর্ষদ। করেনি তারা তারা এখনো পর্যন্ত রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে করেনি। তারা একটা খালি আবেদন করেছিল যে এই যারা অযোগ্য যোগ্য চিহ্নিত করা যায়নি তাদের যদি চাকরিটা বল রাখে, সেটা সুপ্রিম কোর্ট মানবিকতার খাতিরে রেখেছে। 31শে ডিসেম্বর অব্দি তাদের চাকরি বহাল রেখেছে। কিন্তু এই যোগ্য অযোগ্যদের তালিকাটা তৈরি হবে ঠিক একই অভিযোগ। তোমাকে অঞ্জন আরো একটা কথা বলে রাখছি, এই যে 2014 এবং 2014 বিজ্ঞপ্তিতে 2016 যে প্রাথমিকের টেট হয়েছিল, সেখানে যে 42,000 চাকরি বাতিল হয়েছিল, সেই চাকরি বাতিলে 42,449 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। সেই ওএমআর সিটও কিন্তু পাওয়া যাচ্ছে না। এবং সেই ওএমআর সিট প্যানেল তৈরি হওয়ার আগেই সেই ওএমআর সিট 3টে সংস্থার হাত ঘুরে উড়িষ্যার বালাসোরের একটি পেপার মিলকে বিক্রি করে দেওয়া হয়েছিল। ফলে শুধু এসএসসি নয়, প্রাথমিকেও কিন্তু এই 42,000-এর উপর যে চাকরি প্রার্থী রয়েছে তাদের ঘরেও কিন্তু এই খাড়া কিন্তু ঝুলছে। আজকেই কিন্তু আমরা টাইপ টিভিতে দেখিয়েছি আমাদের দর্শকদের যে আজকে কিন্তু সেই মামলার দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। আগামী সোমবার বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে কিন্তু সেই মামলা হবে। কারণ এই মামলার যিনি বিচারপতি ছিলেন, বিচারপতি সৌমেন সেন, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গেছে। মানে আগামী সোমবার এই প্রাথমিকের 42,000-এরও মামলা রয়েছে। সেই ওএমআর সিটও কিন্তু একটা পেপার মিলকে 3টে কলকাতা সংস্থার মাধ্যমে হাত বদল করে উড়িষ্যা বালাসোরের পেপার মিলে বিক্রি করা হয়েছে প্যানেল প্রকাশের আগে। অর্থাৎ প্যানেল প্রকাশ হয়নি,
তার আগেই কিন্তু ওএমআর সিট বিক্রি করে দেওয়া হয়েছে পেপার মিলে, এরকম অভিযোগও আসছে। ফলে এই একই অভিযোগ কিন্তু এসএসসির ক্ষেত্রেও গত 4 বছর ধরে উঠছে, যে তারা বারবার বলছে তাদের কাছে ওএমআর সিট নেই, তারা ওএমআর সিট ডিসট্রয় করে দেওয়া হয়েছে, তাদের কাছে ওএমআর সিটের কোনো মিরর কপিও নেই। ফলে আজকে কিসের বেসিসে পর্ষদ যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করবে আমি অন্তত বুঝতে পারছি না। যদি এসএসসির কাছে বা পর্ষদের কাছে সেইটা থাকে, তাহলে সেই প্রশ্ন যদি আজকে তারা প্রকাশও করে, তাহলে কিন্তু এই প্রশ্ন উঠবে, আদালতে এই প্রশ্ন উঠবে, তাহলে এই 3 বছর ধরে তাহলে এই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করলো না কেন পর্ষদ? তাহলে তো শুধু তাই নয় রিমিক, আরো একটা বিষয় এখানে সামনে আসবে যে হঠাৎ করে তাদের মধ্যে থেকে এরকম চার্ট বেরিয়ে যাচ্ছে যে কে যোগ্য কে অযোগ্য। একটি হলফনামা জারি যখন করা হচ্ছে তখনও অযোগ্য আলাদা করে বাছাই করে দিচ্ছে যে 5,000 অযোগ্য রয়েছে, তখন সেক্ষেত্রেও এই বাকি 20,400 কোনো রকম কোনো ক্যালকুলেশনই নেই, সমীকরণই নেই। তাহলে হঠাৎ করে তাদের কাছে এই সমীকরণ কোথা থেকে চলে আসছে? এটা তো খুব স্বাভাবিক প্রশ্ন। এবং তার সঙ্গে সঙ্গে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ওএমআর শিটের মিরর কপি তারা জমা দিতে পারছে না। তুমি বলছো অত্যন্ত ভয়ঙ্কর একটি বিস্ফোরক কথা বলছো তুমি, যে সেখানে নাকি ওড়িশার বালেশ্বরে চলে যাচ্ছে সেই রিসাইক্লিংয়ের জন্য সেই ওএমআর শিট, অর্থাৎ কোনো প্যানেল ডিসকাশন হচ্ছে না, কোনো রকম প্যানেল প্রকাশ হচ্ছে না, তার আগে ওএমআর শিট চলে যাচ্ছে। তো ভয়ঙ্কর অভিযোগ। একদমই, এটা হচ্ছে তোমার 2014-2016 টেটের কথা বলছি, প্রাথমিকে যে 42,000 চাকরি 449 চাকরি বাতিলের নির্দেশ আছে কলকাতা হাইকোর্টে, সেই মামলা আগামী সোমবার আবার কিন্তু তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চকে অ্যাসাইন করেছেন চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টে। আগামী সোমবার শুনানি হবে। সেখানে বিস্ফোরক এই তথ্য আসছে যে ওএমআর সিট তোমার, এবং যেটা জানা যাচ্ছে যে 2018 সালের ফেব্রুয়ারি মাসের 14ই ফেব্রুয়ারি থেকে 18ই মার্চের মধ্যে এই ওএমআর সিট কিন্তু হাত বদল হয়েছে। কলকাতার উত্তর কলকাতায় বিবেকানন্দ রোডের একটি সংস্থার মাধ্যমে, তারপর আরো একটা সংস্থার হাত ঘুরে সেই ওএমআর সিট পৌঁছে যায় উড়িষ্যার বালাসোরের একটি পেপার মিলে রিসাইক্লিং এর জন্য। কিন্তু তখনও কিন্তু তারা, এবার তোমরা যদি যারা খেয়াল রাখেন তারা জানেন যে 2018 সালের 14ই ফেব্রুয়ারি থেকে 18ই মার্চের মধ্যে তখনও কিন্তু পুরো প্যানেল কিন্তু হয়নি, কিন্তু তার আগেই ওএমআর সিট রিসাইক্লিং হয়ে গেছে, এমন অভিযোগ কিন্তু উঠছে এই টেটের ক্ষেত্রে। ওই এসএসসির ক্ষেত্রেও কিন্তু এই একই অভিযোগ। তাহলে ওএমআর সিট গুলো গেল কোথায়? তার সদুত্তর কিন্তু আজ পর্যন্ত না কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, না সুপ্রিম কোর্টে কিন্তু সেই জবাব কিন্তু পর্ষদ দিতে পারেনি। তাহলে সেখানেই প্রশ্ন উঠছে, যদি আজকে তর্কের খাতিরে ধরে নিই যে আজকে পর্ষদ আদালতের চাপে বা পারিপার্শ্বিক চাপে পড়ে পর্ষদ আজকে যোগ্য অযোগ্যদের তালিকা বার করবে, তো আমি ধরেও নিলাম তালিকা বার করলো, তাহলেও কিন্তু সেই তালিকা সুপ্রিম কোর্টে বা কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ হবে। রঞ্জন, এটা তুমি লিখে রাখো, কেননা যদি না ওএমআর সিট আপলোড করে, যদি না উত্তর পত্র যদি আপলোড প্রকাশ্যে না আনে, তাহলে এই যদি আজকে কোনো যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করে পর্ষদ, তাহলে সেই তালিকাও কিন্তু আবার চ্যালেঞ্জ হবে সুপ্রিম কোর্টে, এতে কোনো সন্দেহ নেই। আবারও বলছি, এই যদি যোগ্য অযোগ্যের তালিকা পর্ষদ প্রকাশ করে, তার অথেন্টিকেশন, তার গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা তখনই থাকবে আদালতের কাছে বা সাধারণ মানুষের কাছে, যখন তারা ওএমআর সিট প্রকাশ করবে। কিন্তু ওএমআর সিটই তো তারা বলছে তাদের কাছে নেই। তারা সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে, তারা কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চে পর্ষদ হলফনামা দিয়ে বলেছে তাদের কাছে ওএমআর সিটের কোনো ইমেজ কপি নেই। তাহলে আজকে যদি তারা কি প্রথম প্রশ্ন, তাহলে কিসের ভিত্তিতে তারা যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করছে? দ্বিতীয় প্রশ্ন, তাদের কাছে ওএমআর সিট এতদিন নেই বলছে, মিরর কপি নেই, তাহলে সেই মিরর কপি ছাড়া কি করে তারা যোগ্য অযোগ্যের তালিকা বাছাই করছে? একেবারেই তাই রিমিক, তুমি সঙ্গে থাকো, আমরা তোমার সঙ্গে আরো এই বিষয় নিয়ে বিশ্লেষণ করবো, কিন্তু তার আগে একটি বক্তব্য আপনাদের সামনে রাখবো। দেখুন কি বলছেন তারা, রিমিক যে কথা বলছেন, এবং তার সঙ্গে সঙ্গে যারা এইসব চাকরিহারারা যারা দিনের পর দিন রাজপথে বসে রয়েছে, তাদের অ্যাকচুয়াল গন্তব্যটা হওয়া উচিত বিদ্যালয়, তাদের চক ডাস্টার নিয়ে যাওয়া উচিত। তারা এখন রাজপথে বসে রয়েছে প্ল্যাকার্ড হাতে। চিন্তা করুন, দেখাবো বক্তব্য। এবং যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ হবে বলেছে, কিন্তু আমরা চাই যেন সেখানে শব্দের খেলা না থাকে, একদম ক্লিয়ারলি স্টেটমেন্ট দেওয়া থাকবে যে এই যোগ্য, এই অযোগ্য, এবং এই অযোগ্য যারা আছে তারা যেন স্কুলে যেতে না পারে, তাদের টার্মিনেট করা হোক। আর যোগ্যদের তালিকায় যেন কোনো রকম আর অযোগ্য যে নেই সেটাও পুলিশ এটাই বললো যে আপনাদের আছে কোনো রকম প্ররোচনামূলক কোনো কিছু যেন না ঘটে, কারণ মাঝে অনেক টেন্টেড ক্যান্ডিডেটরাও এসেছেন, তারা যদি কোনো ভুল পদক্ষেপ নেয় সেই দায় আমরা নিতে পারবো না। প্রথমত সেই দায় আমাদেরও নয়। আমরা চাই আমাদের দাবিগুলো পূরণ হোক, সেটা এখানে অবস্থান করবো। দাবি পূরণ না হলে পরবর্তী এই আন্দোলনটাও ভেস্তে দিতে অবশ্যই এরকম অনেকেই আছে যারা আন্দোলন ভেস্তে দেওয়ার জন্য চেষ্টা করছে, বিভাজন তৈরির চেষ্টা করছে। এটা কোনো রাজনৈতিক বলছি না।
আমাদের একটাই আরেকটা দাবি যে যারা এই দুর্নীতির দায়ে যুক্ত, যাদের চুরিতে, যাদের অসহযোগিতায় আজকে আমরা রাস্তায়, আজকে আমাদের এই দুর্দশা, পুরো দায় দায়িত্ব তাদের নিতে হবে, যেন একজন যোগ্য চাকরিহারা না হয়। শুধু তালিকা সন্ধ্যে 6টায় দিল কি দিল না ওটা নয়, আমাদের সমস্ত দাবি পূর্ণ না হলে আমরা এখান থেকে উঠবো। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, আর এই দাবিতে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষাকর্মীরা তারা এসএসসি ভবন অভিযান করছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে ততক্ষণ পর্যন্ত তারা সেখানেই বসে থাকবেন। আমরা আবারও চলে যাব রিমিকের কাছে। রিমিক, আমরা কিছুক্ষণ আগে সূত্র মারফত এমনটাই জানতে পারছিলাম যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজ সন্ধ্যার সময় যোগ্য অযোগ্যদের তালিকা, একেবারে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, জানি না কমিশন যদি বলে থাকে আজকে সন্ধ্যে 6টার সময়, সেটা আমরাও সেই খবর পাচ্ছি যে 6টার সময় যারা তালিকা প্রকাশ করবে, কিন্তু কি করে করবে প্রশ্ন এটাই। কিছুক্ষণ আগে একজন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা বলছিলেন যে তারাও কিন্তু পরিষ্কার করে বলছেন যে শুধু তালিকা প্রকাশ করলে হবে না, তাদের বাকি দাবিগুলো পূরণ করতে হবে, একটাও যেন যোগ্যের তালিকায় অযোগ্য না থাকে, এবং কমিশনকে বা পর্ষদকে নিশ্চিত করতে হবে যে যে যোগ্যদের তালিকা দিচ্ছে সেই যোগ্যদের তালিকাটাই হচ্ছে আলটিমেট, এর মধ্যে আর কোনো অযোগ্য নেই। প্রশ্ন সেখানেই কিন্তু কি করে করবে, বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? কি করে যোগ্য অযোগ্য আলাদা করবে? শুধু আমি যে আবারও পুনামি অঞ্চলে এক কথা বলছি, যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করাটা কোনো বিষয় নয় এখানে, এটা ইমম্যাটেরিয়াল, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। বিষয় হচ্ছে যোগ্য অযোগ্যদের তালিকাটা প্রকাশ করলে কিসের ভিত্তিতে, কোন বিশ্বাসযোগ্যতা, কোন গ্রহণযোগ্য তথ্যের ভিত্তিতে তালিকা আলাদা করার তালিকা তৈরি হয়েছে সেটাও প্রকাশ করতে হবে। সেই বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য ডকুমেন্টস কি? সেই ডকুমেন্টস হচ্ছে ওএমআর শিট প্রকাশ করা, অর্থাৎ ওএমআর শিট আপলোড করতে হবে, তাহলেই তুমি দেখতে পাবে যে তালিকায় যোগ্যদের তালিকায় যাদের নাম আছে তারা প্রকৃত যোগ্য কিনা, তারা প্রকৃত পরীক্ষায় রিটিন পরীক্ষায় পাস করেছিল কিনা। যারা অযোগ্যদের তালিকা প্রকাশ করে সেই অযোগ্যদের তালিকায় দেখতে হবে যাদের নাম আছে তারা সত্যি তারা পরীক্ষায় যে কাট অফ মার্কস ছিল সেই মার্কস তারা পায়নি বলে তাদের অযোগ্য করা হয়েছে। ফলে এখানে তালিকা প্রকাশ করাটা কিন্তু কোনো ফ্যাক্টর নয়। তালিকা কিন্তু তুমি আমি মনে করলো তালিকা একটা তৈরি করে, মন গড়া তালিকা তৈরি করে আটকে দিতে পারি, কিন্তু গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা, অথেন্টিক ডকুমেন্টস হচ্ছে কিন্তু ওই ওএমআর শিট। সেই ওএমআর শিট যদি পর্ষদ তাদের সাইটে আপলোড না করে, তাহলে আবারও বলছি যে শুধুমাত্র এই তালিকা প্রকাশ করে আজকে, তাহলে কিন্তু এই তালিকাও চ্যালেঞ্জ হবে। এবং আজকে আবারও বলে দিচ্ছি এই 21 তারিখে দাঁড়িয়ে যে ওই 8 মাসই কিন্তু এই যোগ্য অযোগ্য যাদের বাছাই করা যায়নি তাদের চাকরির মেয়াদ কিন্তু এই 8 মাস অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্তই থাকবে, তারপর কিন্তু তাদের কোনো খোলা থাকবে না। তাই তালিকা প্রকাশ হলো কি হলো না সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে ওএমআর শিট উত্তরপত্র আপলোড প্রকাশ্যে আনছে কিনা। কেননা হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে পর্ষদ বলেছে তাদের কাছে ওএমআর শিটের ইমেজ কপি নেই। সিবিআই যে ইমেজ কপি উদ্ধার করেছে সেই ইমেজ কপিটাই তারা করেছে, বলেছে সেই সিবিআই এর উদ্ধার করা ইমেজ কপি এস বসুরাই কোম্পানি থেকে বা বনসল যিনি ছিলেন সেই বনসলের হার্ড ডিস্ক থেকে, ব্যক্তিগত হার্ড ডিস্ক থেকে যে ইমেজ কপি পেয়েছিল সিবিআই তদন্ত করতে গিয়ে, সেই তার ভিত্তিতে কিন্তু যোগ্যরা তালিকা করা যেতে পারে। কিন্তু একদম হলফনামা দিয়ে পর্ষদ এটা পরিষ্কার সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে বলেছিল যে তাদের কাছে কোনো, তাদের নিজেদের সার্ভারে কিন্তু কোনো ইমেজ কপি নেই 2016 এসএসসি। ফলে আজকে যদি তালিকা প্রকাশ করে এবং যদি না ওএমআর শিট প্রকাশ করে, তাহলে কিন্তু এই তালিকাও কিন্তু সুপ্রিম কোর্টে বা কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ হবে। এবং আবারও বলছি ওই চাকরির মেয়াদ কিন্তু 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্তই থাকবে, তারপরে কিন্তু কোনো আশা থাকবে না। তাই একদম স্পেসিফিক দাবি যারা একদম এই দাবি তারা করেছেন, যারা চাকরি হারিয়েছেন, যে নিশ্চিত করে যোগ্যদের তালিকা তৈরি করতে হবে যে এরাই যোগ্য, এখানে একজনও অযোগ্য নেই, এবং ওএমআর শিট প্রকাশ করতে হবে।
ফলে ওএমআর সিট যদি একেবারে প্রকাশ তাই না রিমিক, করে শুধু যদি তুমি যে বিশ্লেষণ করছো এবং তার সঙ্গে সঙ্গে আমরা চাকরিহারাদের সঙ্গে যখন কথা বলছি, চাকরিহারারাও যেভাবে রিয়াকশন দিচ্ছেন, একটা বিষয় এখানে অত্যন্ত সুস্পষ্ট, তা হলো ছত্রে ছত্রে দুর্নীতি হয়েছে। অর্থাৎ এটা পুরোপুরি একটি অর্গানাইজ দুর্নীতি, এটার মধ্যে আর কোনো রকম কোনো অস্পষ্টতার অবকাশ রাখছে না। আর ঠিক সে জায়গায় এসএসসি একটি অটোনোমাস বডি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, চাকরিহারারা বলছেন যে কিছু দল মানুষ তারা রাজনৈতিক বিভাজন করবার চেষ্টা করছে। দেখো, ইস্যু থাকলে রাজনীতি থাকবেই। 26-এর বিধানসভা নির্বাচনের আগে এসএসসির এই হলফনামা এবং এসএসসির এই গড়িমসি অবস্থা কার্যত গ্যারাকলে পড়ছে সম্ভবত এই শুধু চাকরিহারারা এমনটা নয়, শিক্ষাঙ্গন থেকে শুরু করে সাধারণ ছাত্রছাত্রীরা। রিমিক, এই ঘটনা নজিরবিহীন, যেখানে আমরা স্পষ্টত দেখাচ্ছি যে ছাত্রছাত্রীরা, খুদে বাচ্চারা, তারা পর্যন্ত প্ল্যাকার্ড হাতে বলছে যে আমাদের শিক্ষা ফিরিয়ে দেওয়া হোক, শিক্ষক শিক্ষিকাকে ফেরত দেওয়া হোক, আমাদের স্কুলে ফেরত দেওয়া হোক। তুমি চিন্তা করতে পারছো যে কোন জায়গায় এসে শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে যাচ্ছে, এবং শিক্ষামন্ত্রী তিনি কার্যত সংবাদ মাধ্যমের কথাকে এড়িয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডোরের সভা থেকে বলছেন যে প্ল্যান এ বি সি ডি ই সব রয়েছে, কুণাল ঘোষের কাছে ই পর্যন্ত রয়েছে। কি হচ্ছে রিমিক? আমি তোমার একটা পরিসংখ্যান দিই, যে সুপ্রিম কোর্টে যেদিনকে এই যে পিটিশনটা করেছিল যে এই চাকরি যারা যোগ্য অযোগ্য নয় তাদের চাকরিটা বহাল রাখার জন্য, সেখানেও কিন্তু পর্ষদ একটা কথা বলেছে যে রাজ্যে প্রায় 62,000 স্কুল রয়েছে, যদি একসঙ্গে এই 25,000-এর বেশি শিক্ষক শিক্ষিকা নন টিচিং স্টাফদের চাকরি চলে যায়, তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। খুব সত্যি কথা, খুব সত্যি কথা যে রাজ্য শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। কেননা এমনিতেই কিন্তু এখন যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টের এই পর্ষদের আবেদনের পর, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট গ্রুপ ডি গ্রুপ সি দের কিন্তু চাকরিতে ফেরাবার কোনো রিল্যাক্সেশন দেয়নি। ফলে এখন টিচারদেরই জল বইতে হবে, টিচারদেরই ঘন্টা বাজাতে হবে, টিচারদেরই অ্যাটেন্ডেন্স বুক নিয়ে আসতে হবে, সবকিছুই করতে হবে। কারণ গ্রুপ ডি গ্রুপ সি কর্মীদের চাকরি কিন্তু ফেরায়নি, মানে রিল্যাক্সেশনটা দেয়নি। ফলে এমনিতেই শিক্ষা ব্যবস্থার এই অবস্থা হয়ে রয়েছে। কিন্তু তুমি যে কথা বলছো সত্যি, একদম সত্যি কথাই, যে এটা কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে তার রায়তে, এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মধ্যে একটা ইনস্টিটিউশনাল প্রাতিষ্ঠানিক দুর্নীতি রয়েছে। ফলে প্রতিটা রন্ধ্রে দুর্নীতি হয়েছে। এবং তুমি একটা কথা বলে তো অঞ্জন, যে কোথাও কি এই যে দীর্ঘ 4 বছর ধরে শুনানি চলেছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, পরে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে যে প্রাক্তন চিফ জাস্টিস ছিলেন ডিওয়াই চন্দ্রচূড়, এবং এখন যিনি চিফ জাস্টিস আছেন সঞ্জীব খান্না, এই এতদিন ধরে এই মামলাটা চলেছে, কোথাও কি পর্ষদ বা কোথাও কি কমিশন, এমনকি আমি তর্কের কাছে দেবো যে কোথাও কি রাজ্য একবারও আদালতে দাঁড়িয়ে বলেছে যে কোনো দুর্নীতি হয়নি? একবারও সেই কথা বলেনি। অর্থাৎ প্রত্যেকে স্বীকার করেছে, কমিশন স্বীকার করেছে, পর্ষদ স্বীকার করেছে, এবং রাজ্যও স্বীকার করেছে যে দুর্নীতি হয়েছে। এবং দুর্নীতিটা এমন পর্যায়ে হয়েছে, এবং যে শৈল্পিকভাবে দুর্নীতিটা হয়েছে, সেই দুর্নীতি থেকে যোগ্য অযোগ্য বাছাই করতে গেলে একমাত্র বাছাই করতে পারে সেটা হচ্ছে কমিশন পারে, একমাত্র বাছাই করতে পারে পর্ষদ পারে। যারা পরীক্ষা নিয়েছিল, তারা এক্সামিন অথরিটি ছিল একমাত্র তারাই। এখানে সিবিআই এক্সামিন অথরিটি নয়, এখানে কিন্তু অন্য কেউ এক্সামিন, আদালত এক্সামিন অথরিটি নয়, কোনো আইনজীবী এক্সামিন অথরিটি নয়। পরীক্ষাটা নিয়েছিল এসএসসি এবং কমিশন, এই পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ এবং কমিশন। ফলে একমাত্র তারাই পারে যোগ্য অযোগ্যদের তালিকাটা তৈরি করতে, এছাড়া কিন্তু কারোর এই ক্ষমতা নেই। সিবিআই তদন্ত করে বলতে পারে দুর্নীতিটা হয়েছে কোথায়, কিন্তু ওই তালিকা প্রকাশ করতে হবে, ওএমআরসি প্রকাশ করতে হবে পর্ষদকে বা কমিশনকে। সেই পর্ষদের কাছে একেবারে ঠিক বলছো দীপিকা। আমার তোমার থেকেই আমি একটু শুধু শব্দবন্ধটা নেব, শৈল্পিক দুর্নীতি। আমাকে এই শব্দটা নিতেই হচ্ছে, তার কারণ একজন শিল্পীর কাছে তার তুলি থাকে, এবং সেই তুলি দিয়ে সে আর্ট করে, এবং সেই আর্টের দ্বারা সে অনেক কিছু প্রকাশ করতে পারে, ঠিক যেমনটা এসএসসির ক্ষেত্রে হয়েছে, শৈল্পিক দুর্নীতি রিমিকের ভাষায়। এবং কার্যত সেই শৈল্পিক দুর্নীতিতে যদি কমিশন চায় আবারও নতুনভাবে একে সেই যোগ্য অযোগ্যদের তালিকা বের করে যোগ্যদের আবারও নতুনভাবে বিদ্যালয়ে পাঠাতে পারেন, এবার দেখার শুধু সন্ধ্যে 6টায়। সত্যি অন্তত এখনো পর্যন্ত আমরা আশাহত হতে পারছি না, তার কারণ আমাদের এখনো পেশেন্সটা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, এবং সেই চাকরিহারাদের হয়ে কথা বলতে হবে। তার কারণ তারা তো রাজপথে বসে রয়েছে, আমরা তো এসিতে বসে রয়েছি, আমরা বুঝতে পারবো না, কিন্তু এতটুকু বুঝতে পারছি যে তাদের পালসটা কোন জায়গায় এসে ঠেকেছে। তারা আজ চক ডাস্টার বাদ দিয়ে তারা প্ল্যাকার্ড হাতে বসে রয়েছে যে তাদের আবারও বিদ্যালয়ে ফিরিয়ে দেওয়া হোক, এবং যোগ্য সম্মানের সঙ্গে, এমনভাবে নয়
অনেক ধন্যবাদ রিমিক সঙ্গে থাকার জন্য, এতটা ডিটেল অ্যানালিসিস করার জন্য। শুধুমাত্র দর্শকদের উদ্দেশ্যে এই কথাটি বলবো, আজ 4:57 ইঙ্গিত থেকে সরাসরি টিভি বাংলা ইঙ্গিত দিচ্ছে আমরাও চাকরিহারাদের পাশে রয়েছি, এবং কার্যত সেই সব চাকরিহারাদের পাশে রয়েছি যারা যোগ্য। আমি আবারও বলছি, অযোগ্যদের পাশে একেবারেই নয়। যদি সত্যি সত্যি তারা অযোগ্য উপায়ে এবং অসাধু উপায়ে তারা পরীক্ষা দিয়ে থাকে, তাদের উদ্দেশ্যে কোনো কথা নয়, কিন্তু যারা যোগ্য তারা বিদ্যালয়টা ফিরে পাক।